প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ অনলাইন ক্লাস এর আওতায় আমি দেবাশিস রায়, সহকারী শিক্ষক, রামনগর বিনাপানি মাধ্যমিক বিদ্যালয়, দাপক, খুলনা। আমি আজকে দশম শ্রেণীর ইতিহাস পাঠ থেকে আমি প্রথম অধ্যায় আলোচনা করতে যাচ্ছি। 1971 সালে যুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে আমাদের দেশ যে সংগ্রাম করে আজকে আমাদের বাংলাদেশ নামক একটা দেশ হিসাবে আমরা আত্মপ্রকাশ করেছি। এখানে আমাদের 16ই ডিসেম্বর বিজয় দিবস অর্জন করেছি। সেখানে একটা খুব আমাদের তাদের সঙ্গে মহড়া দিতে হয়েছে এবং সেইটাকে স্মরণ করার লক্ষ্যে আজকের এই ইতিহাস পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যে আজকে এই প্রথম পরিস্থিতিতে ইতিহাস পরিস্থিতির যে অংশ হিসেবে যে ইতিহাস কি, ইতিহাসের উপাদান, ইতিহাসের প্রকারভেদ নিয়ে আজকের ক্লাস আলোচনা হবে। এটা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক ক্লাস। এখানে তোমরা অবশ্যই মনোযোগ দেবে, কারণ আমরা তোমাদের সামনে রেখেই এই ক্লাস নিতে পারছি না। কারণ সামনে রেখে যে ক্লাস নিলে যে আমরা ফিডব্যাক নেওয়ার সুযোগ পেতাম, সেটার থেকে তোমরাও বঞ্চিত, আমরাও আন্তরিকভাবে দুঃখিত। তারপরেও হলেও একটু রিভিশন তোমরা যদি এই সময়টাকে অন্তত টেস্ট ম্যাচের মতো একটুখানি ধরে রাখতে পারো, তাহলে পরবর্তী যে অল্প সময়ের জন্য বা 20 যে 20 যে ওভারের যে খেলাগুলো হয় সেখানে কিন্তু তোমরা ভালো করতে পারবে। তা না হলে এই বর্তমান সময় থেকে যদি পিছিয়ে পড়ো, তাহলে ভবিষ্যতে তোমাদের জন্য এটাও একটা আমাদের একটা কলঙ্কজনক বা আমাদের জন্য একটা রেজাল্ট, সব কিছুর মধ্য দিয়ে আমরা খুব একটা খারাপ অবস্থানে পড়ে যাব। সে লক্ষ্যে আজকে যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ইতিহাস। ইতিহাস কি এটা আমাদের প্রথমত জানতে হবে। তো ইতিহাস শব্দটি কিভাবে আসলো এটা আমাদেরকে জানি। প্রথমত ইতিহাস হচ্ছে ইতিহাস শব্দ থেকে এসেছে। এখানে ইতিহাস শব্দটি ইতিহাস শব্দ থেকে এসেছে, যার অর্থ ঐতিহ্য। এর অর্থ হচ্ছে ঐতিহ্য। ইতিহাস থেকে ঐতিহ্য। তাহলে ঐতিহ্যটা কি এটা আমাদেরকে আগে জানতে হবে। তাহলে ঐতিহ্য যদি আমরা আলোচনা করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাই ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, শিক্ষা, সংস্কৃতি সব কিছু মিলে, যেটা বংশ পরম্পরায়, যা আমরা পূর্বে যেগুলো ঘটেছে সেগুলো নিয়ে আমরা বর্তমান ধারাবাহিকের আলোকে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে যেগুলো পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ আছে এটাকে জানানোর জন্য আমরা ইতিহাস। এ প্রসঙ্গে স্কার বলেছে কি, বর্তমান আর অতীতের মধ্যে একটা অন্তহীন সংজ্ঞা, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা কিন্তু স্কার দিয়েছে, যে বর্তমান এবং অতীত দুটোর ভিতরে আজকে আমরা যারা বর্তমানে তোমরা শিক্ষার্থী, আর এখানে ওই অতীতের যারা ছিল সে ঘটনা আমরা সে সময় জানি না, তাহলে আজকে তোমাদের কাছে পৌঁছে দেওয়া এটা একটা ইতিহাসের বিষয়। এখন এ বিষয়ে আমরা একটু সন্ধি বিচ্ছেদ করলে আমরা কি পাই? ইতিহাসটাকে সন্ধি বিচ্ছেদ করলে যে জিনিসটা পাই, ইতিহাস ও আস, এইটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ। তো সেক্ষেত্রে আমরা যেমনটি ছিল বা যেমনটি ঘটেছিল, কখন ঘটেছিল, ওই সেই সময় বা সেই প্রেক্ষাপটে, ওই 1971 সালের ঘটনা, তখন আমরা জন্মগ্রহণ করিনি, অথচ আমরা এখন সেইটা পাঠ্যপুস্তকের আলোকে অত্যন্ত সুন্দরভাবে আমরা আজকে সেটা জানি, পাঠ্যপুস্তকের আলোকে পড়ার চেষ্টা করছি। সেভাবে আমরা এখানে ডক্টর জনসন কি বলতেছে, ঘটে যাওয়া ঘটনা কি, ঘটে যাওয়া ঘটনা ওই সময় যা ঘটেছিল সেই ঘটনাগুলো ইতিহাস। বর্তমান সময়ের প্রেক্ষাপট এটা একটু অনেকটা চেঞ্জ হয়েছে, শুধু ঘটে গেলেই হবে না, সেটা অত্যন্ত বাস্তবতার সহিত আমরা এটা বর্তমান তার সত্য অনুসন্ধান আরও অনেক বিষয় আমরা এগুলো পরবর্তীতে আলোচনা করব।
তো এইবার আমাদের এই যে হিস্টোরি যেটা আমরা ইতিহাসে ইংরেজিটা লিখি, তো ইংরেজি এই কথাটা আসলে কিভাবে, এর সূত্রপাত হচ্ছে হিস্টোরিয়া। কোন শব্দ এটা? এটা হচ্ছে গ্রিক শব্দ। এই গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে বর্তমান সময়ে আমরা যে জিনিসটা এখন আমরা বলতে অভ্যস্ত সেটা হচ্ছে হিস্টোরি। এইটা আমাদের জানতে হবে হিস্টোরিয়া। তাহলে এইটা জানলাম, এটা কি জানলাম, এটা আমরা একটা ইতিহাসের অংশ হিসাবে আমরা জানতে পারলাম যে আমরা হিস্টোরিয়া, এটা আমরা আগে জানতাম না, এখন আমরা বর্তমান অভ্যস্ত হিস্টোরি বলতে। তাহলে এটা কে লিখেছে, কে এইটা উদ্ভাবন করেছে? এটা হচ্ছে গ্রিক শব্দ। এটা প্রথমে আমাদের জনসন, এটা আমাদের হেরোডোটাস, এই শব্দটি প্রথম তিনি করেছেন। তো হেরোডোটাস কে? হেরোডোটাস হচ্ছে, আমরা জানি বা আমরা বিভিন্ন পাঠ্যপুস্তকে আমাদের ইতিহাস বইতেই আছে যে ইতিহাসের জনক কে? হেরোডোটাস। তিনি অত্যন্ত সুন্দর সাবলীলভাবে এটাকে আমাদের হিস্টোরিয়া, গ্রিক শব্দ তার থেকে হিস্টোরি, আজকে ওনার সংজ্ঞার আলোকে মানে এটা সত্যানুসন্ধান কথাটা কিন্তু ওখানে ব্যবহার করেছেন। কারণ কি, সত্যানুসন্ধান না হলে কখনোই আগের সেই মানধাতার আমলের যে ইতিহাসের যে সমস্ত ঘটনাগুলো শুধুমাত্র একজন একটা বললো সেটাকে আমরা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করতে পারি না। কেন পারি না? তার একটাই কারণ, সেখানে সত্যানুসন্ধানের প্রয়োজন। কারণ এক জায়গায় একটা কথা উঠলো, সেই কথা বদলে এসে আমাদের সামনে একটা বড় কিছু এসে হাজির হবে, আর সেটাকে আমরা ইতিহাসের পাতায় স্থান দেবো, এটা কখনো হতে পারে না। সেই আলোকে উনি কিন্তু সর্বপ্রথম ওই সত্যানুসন্ধান কথাটা তিনি আমাদের সামনে যোগ করেছেন। আর এই সত্যানুসন্ধানের মধ্য দিয়ে ইতিহাসটা কিন্তু একটা বিজ্ঞানসম্মত ইতিহাস হয়েছে। কারণ আমরা বিজ্ঞানসম্মত কি, আমরা ওখানে আমরা H2O এই কথাটা আমরা লিখি, আমরা 2 ভাগ হাইড্রোজেন 1 ভাগ অক্সিজেন, এটা কিন্তু বাস্তবিক এবং এর মিলকরণে কোনো ঝামেলা নেই। তাহলে আমরা এখন ওই সত্যানুসন্ধানের মধ্য দিয়ে আমরা কিন্তু এই একটা ঘটনা ঘটলো, অমুক বললো তমুক বললো আর সেইটা লিখলাম তা না, সেখানে মানে বাস্তবিক অনেকগুলো ঘটনাকে বিভিন্ন কায়দায় আমরা সেটাই করে মানে আজকে বর্তমানে আমরা যাদের কাছে দেব তারা যেন এ নিয়ে কোনো রকম বিভ্রান্তকর একটা পরিবেশে না যায়। এটা কিন্তু একটা খুব মানে বিষয়। এখনকার বাচ্চারা তারা অনেক এগিয়ে, তাদেরকে এমন কিছু, তোমরা যারা শিক্ষার্থী তোমাদের কাছে এমন কিছু দিতে হবে যেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কেন সে জাতির পিতা, কেন সে বঙ্গবন্ধু, কেন সে আমাদেরকে কি করেছে, এর সঠিক ঘটনাগুলো যদি তোমাদের মাঝে আজকে আমরা তুলে ধরতে পারি, তাহলে তোমরা এর প্রকৃত উপলব্ধি করতে পারবে এবং তোমাদের ভিতরে কিন্তু ওই জ্ঞান সঞ্চার করে নিয়ে ভবিষ্যতের দিকে তোমরা একটা অংশ হিসাবে তোমরা কিছু করতে পারবে। তাহলে এইটাই হবে একটা বাস্তবিক। এখানে আজকে বর্তমান যে ইতিহাসের সংজ্ঞার আলোকে এখন আধুনিক ইতিহাসের জনক কাকে বলা হয়, অনেক কিছু ধারাবাহিক হতে এখন আধুনিক ইতিহাসের জনক লিওপোল্ড ফন র্যাঙ্কে। লিওপোল্ড ফন র্যাঙ্কে, এগুলো মনে রাখতে হবে। কারণ আমাদের বহু নির্বাচনী প্রশ্ন এবং জ্ঞানমূলক প্রশ্নে কিন্তু এইগুলো অবশ্যই আসবে। তোমরা কিন্তু খাতায় এগুলো লিখে রাখবে এবং এর সময়কার যে তোমরা যেহেতু বাড়িতে আছো তোমাদেরকে সুস্থ রাখার লক্ষ্যে, তাহলে তোমাদেরকে কি করতে হবে, এখানে কিন্তু গুরুত্ব দিতে হবে। অন্য জায়গায় অনলাইনে ঢুকে অন্য জায়গায় না যে আমাদের এই ক্লাসগুলোকে একটু মূল্যায়ন করার চেষ্টা করবে, তাহলে তোমাদের কিন্তু সবচেয়ে একটা ভালো অবস্থানে তোমরা যেতে পারবে। তাহলে লিওপোল্ড ফন র্যাঙ্ক কিসের জন্য? আধুনিক ইতিহাসের জন্য। আবার আধুনিক ইতিহাস মানে কি, আমাদের আগের ইতিহাস ছিল, এখন ধারাবাহিকভাবে সে কিছু তার গুরুত্বপূর্ণ বিষয় সংযোজন করেছে। সেখানে কি করেছে, প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও সত্য বিবরণ। মানে ওখানে কিন্তু সেই মানে আমাদের হেরোডোটাস যে জনক, মানে কারোর কথাকে বাদ দেওয়া যায়নি, প্রকৃত পিছনে সেই ঘটে যাওয়া ঘটনা, তারপরে আমরা বর্তমান অতীতের মধ্যে অন্তহীন সংলাপ, এর সব কথাগুলো মানে মডারাইজ করতে একটা সুন্দরভাবে তিনি বলেছেন যে আমরা ঘটে যাওয়া ঘটনার সব আলোকে সেখানে প্রকৃতপক্ষে কথাটা এসে গেছে
আর কি আমরা ওর বৈশিষ্ট্য যদি ওই সংজ্ঞায় খুঁজি, তাহলে প্রকৃতপক্ষর একটা কথা আছে এবং অনুসন্ধান এবং সত্য বিবরণ, এখানে কিন্তু তিনটে সমন্বয় ঘটে গেছে এই সংজ্ঞাটার মধ্য দিয়ে। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু কেন তাকে আমরা আধুনিক ইতিহাসের জনক বলছি, এখানে কিন্তু এ কারণেই, আর তাকে আমরা আধুনিক যে বর্তমান সময় এমন একটা গ্রহণযোগ্য সংজ্ঞা দিতে হবে, এমন কিছু করতে হবে যেখানে সুন্দরভাবে সবার গ্রহণযোগ্যতা থাকবে, যে গ্রহণযোগ্যতার বিশ্বাস থাকবে, এ সব কিছু উপস্থাপনের মধ্য দিয়ে কিন্তু আমরা তাহলে ইতিহাস সম্পর্কে আমরা মোটামুটি একটা কি ধারণা পেলাম। এই ধারণার আলোকে তোমাদের যেটুকু দেওয়া হলো পাঠ্যপুস্তকে প্রথম অধ্যায়ে তোমাদের আছে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু ওই জায়গাটা আবার নক করতে হবে, মানে যে জিনিসটা একটু আগে দেখলাম সেটা আমরা বই যদি খুঁজি তাহলে দেখা যাবে কি ওখান থেকে আমরা কিছু ধারণা আমরা কিন্তু নিজেরা নিতে পারতেছি। আর যদি ওই দেখে গেলাম এর ফাঁকে আবার একটু ওই কোনো শিল্পীর গান আসলো ওই জায়গায় অনলাইনে সেইখানে গেলাম, এটা কিন্তু হবে না। আমরা যখন ওইখানে যাচ্ছি তখন ওইটার পিছনে আমাদেরকে কিন্তু সময় দিতে হবে। এইবার আমরা ইতিহাস কি হলো, এবার ইতিহাসের উপাদান মানে যে জিনিসটা নিয়ে আমরা কি পড়লাম, এবার সেটা কিসের সংমিশ্রণে গঠিত হলো সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে উপাদান, একটা জিনিস হলে তার কি উপাদানে তৈরি হয় সেই জিনিসটা, তাহলে আজকে আমরা ইতিহাস যেটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম, তোমরাও শুনলে জানলে, তো সেখানে আমরা এটা কিভাবে ওই জিনিসগুলো আমরা লিখিত আকারে পেলাম বা কিভাবে পেলাম সব কিছু, তাহলে এখানে আমরা উপাদানে যাব। তা আমরা আলোচনা আগে হয়েছে, আর তোমরা জানো যে ইতিহাসের উপাদানকে মূলত আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে লিখিত আর একটি হচ্ছে অলিখিত। তা আমরা লিখিত উপাদানটা নিয়ে আগে আলোচনা করব। লিখিত উপাদান বলতে সাধারণত আমরা কি বুঝি, সহজ কথা, এর যে সার্থকতা নামের মধ্য দিয়েই আমরা কিন্তু বলতে পারি, সেখানে হচ্ছে লিখিত মানে লেখা আকারে যেটা পাওয়া যায়, তাহলে এই উপাদান সহজ। এবং এটা আমরা বিভিন্ন যদি যে লিখবে সে যদি কোনো একটা লিখিত আকারে কোনো কিছু পায়, কোনো একটা গ্রন্থ বা কোনো কিছু পাইলে কিন্তু সে অত্যন্ত ওইটার থেকে সে কিছু নেবে। এইটা লিখিত উপাদানের ভিতরে আমরা এখানে কি কি নিতে পারি, বেদ, বেদের অনেক তথ্য আছে আদি, তাহলে এখান থেকে আমরা কিছু তথ্য নিতে পারি। আমরা নিতে পারি কৌটিল্যের অর্থশাস্ত্র, এগুলো অবশ্যই আমাদেরকে মানে করতে হবে, মানে মনে রাখতে হবে। কৌটিল্যর অর্থশাস্ত্র, তখনকার সময় যে অর্থশাস্ত্র লিখেছেন সে কিন্তু কৌটিল্য না, তাহলে অর্থশাস্ত্র প্রণেতাকে কৌটিল্য। এবার আমরা যদি বলি মিনহাজ ও সিরাজের তবকতি নাসিরি, মিনহাজ উস সিরাজ, মিনহাজ একটা, তারপরে হাইফেন, তারপর উস, তারপর সিরাজ, কি লিখেছেন উনি, তবকতি নাসিরি, তবকতি নাসিরি, মিনহাজ ও সিরাজ। মিনহাজ, ওখানে প্রশ্ন হতে পারে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন হবে যে মিনহাজ ও সিরাজের কি লেখা, তবকতি নাসিরি। তবকতি নাসিরির লেখককে মিনহাজ উস সিরাজ। অত্যন্ত ওইখানে যেহেতু আমাদের এই বানানগুলো যেন ভুল না হয়, জ্ঞানমূলক প্রশ্নে একটা টিক দিয়ে কমপ্লিট করতে পারি বহু নির্বাচনীতে, কিন্তু যখন আমাদের ওইটাকে লিখতে হবে জ্ঞানমূলক প্রশ্নের ক নম্বরে, তখন কিন্তু ওর বানান মিনহাজ উস সিরাজ এই তিনটে কথার বানান অ্যাকুরেট দেখেই তোমাদের ওই 1 নম্বর বিবেচনা করা হবে। এই জন্য কেন আমাদের বইয়ের দিকে নজর দিয়ে পড়তে হবে এইটা। আর একটা হচ্ছে আবুল ফজল, আবুল ফজল এর আইনি আকবরী, আবুল ফজল তিনি কি লিখেছেন, আইনি আকবরী, তার গ্রন্থ আইনি আকবরী, সেই গ্রন্থের মধ্যে দিয়ে তিনি আবুল ফজল অনেক কিছু লিখে গেছেন। তাহলে আমরা এখন লিখিত যদি আমরা বেদ, তবকতি নাসিরি, কৌটিল্যর অর্থশাস্ত্র, হ্যাঁ, এগুলো সম্পর্কে আমরা মিনহাজ ও সিরাজ, এগুলো যদি মিনহাজ সিরাজের তবকত মানে এই জিনিসগুলো আমরা যদি এইগুলো যদি আমরা ঘুটি, তাহলে তখনকার সময় ওনারা কিন্তু অনেক কিছু লিখে গেছেন। এবং বিভিন্ন পর্যটক পরিব্রাজক যারা, তারা কিন্তু অনেক, ওই যে চীন পরিব্রাজক হিউয়েন সাং, ইত সিং, ওনারা তাদের বিভিন্ন দেশ সফর করার সময় তারা কিন্তু ওইখানকার ঘটনাবলীগুলো
অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করে গেছেন। তাহলে আমরা লিখিত উপাদানের ভিতরে আমরা ওনাদের ওই পাঠ্যপুস্তকগুলো নিতে পারি। ওনারা ওই সময়কার কি অর্থনৈতিক, সামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, এইগুলো সম্পর্কে আমরা কিন্তু একটা পূর্ণাঙ্গ ধারণা আমরা নিতে পারি, এবং যার মধ্য দিয়ে আমরা ওই লেখার বিষয়টা অত্যন্ত ওখানে মানে ওইগুলো ধারণা থেকে নিজের সুন্দরভাবে ওই লেখাগুলো আমাদেরকে লিখতে হবে। তবেই আমরা ওই ইতিহাসের উপাদানের একটি বিষয় সার্থক হবে বলে আমি মনে করি। এবং তোমাদেরও এই বিষয়গুলো সম্পর্কে যখনই কোনো লিখিত একটা উপাদান, তখন বিভিন্ন গ্রন্থর আলোকে যখন বলা হয়, সেক্ষেত্রে তোমরা সেখানে যে ওই পুস্তকগুলো পাশাপাশি যদি দেখো, তাহলে তোমাদের একটা ভালো ধারণা কিন্তু পৌঁছে যাবে। এক্ষেত্রে আমরা অলিখিত উপাদান, আরেকটি উপাদান সেটা হচ্ছে অলিখিত। দুই, অলিখিত। কঠিন বিষয়। এক সময় এত সময় আমরা যে জিনিসটা করেছি যে আমরা শুধু লেখা দেখেছি, তাদের বই পড়েছি, পড়ে পড়ে আমরা কিন্তু কিছু কিছু লিখেছি। এখন যে জিনিসটা করতে হচ্ছে সেটা হচ্ছে অলিখিত। এই জায়গাটায় আমাদের মানে স্তম্ভ, স্মৃতি স্তম্ভ, যেটা স্তম্ভলিপি, মুদ্রা, আমাদের এই যে বিষয়গুলো, এর থেকে আমরা কিন্তু সবসময়ের জন্য আমাদের যে মানে তাম্রলিপি, এগুলো থেকে আমাদের ধারণা নিতে হবে। তাহলে এখন কিভাবে ধারণা নিতে হবে? একটা ছোট একটা লেখা, সেটাকে বড় করতে হবে। আজকে আমি তোমাদের বলি, তোমরা ঢোকার পথে আমাদের এইখানে এই যে বিল্ডিংটা, যেমন একটা কারিতাসের বিল্ডিং, এটা তোমরা দেখতে পাচ্ছ, ওখানে লেখা আছে কত সালে নির্মিত। তাহলে ওখানে কে উদ্বোধন করেছে এইটুকু জানো। এখন এর উপরে যদি একটা প্রতিবেদন তোমাদেরকে লিখতে বলা হয়, কিভাবে লিখবা? ওইটার উপরে নির্ভর করতে হবে। কিভাবে নির্ভর করবে? লিখলে লেখা তো ছোট, প্রতিবেদনটা তো অন্তত 1-2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা হতে হবে। তাহলে এখন কি করা উচিত? এখন যে জিনিসটা সেটা তোমাদেরকে বলি, তোমরা শোনো, কাছে নেই, দূর থেকে একটু মনোযোগ সহকারে শুনবে। ওই সালটার দিকে খেয়াল করতে হবে। ওই সালে এই প্রতিষ্ঠানে কে প্রধান শিক্ষক ছিলেন, ওই প্রধান শিক্ষকের অধীনে কারা ওইখানে কমিটিতে নিয়োজিত ছিল, ওই সময়কার এখানকার কোন ধরনের ওই যে বয়সের মানুষগুলো এখানে আশেপাশে স্কুলের কমপক্ষে 1 কিলোমিটারের ভিতরে যারা ছিলেন, ওনাদের কাছে যেতে হবে, যে বিভিন্ন তথ্য নিতে হবে যে কারিতার যে বিল্ডিংটা করেছে, এই বিল্ডিংটা কোন আঙ্গিকে করেছে, কত টাকা ব্যয় করেছে, কত ইট এখানে ব্যয় করেছে, কত টাকায় এখানে করেছে, কিভাবে। তাহলে এই কনস্ট্রাকশন যাবতীয় দেখো, এখন অনেকগুলো কথা কিন্তু এখানে এসে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু নিজের বুদ্ধিমত্তা খাটাইতে হবে। ওই লেখা সামান্য 2020 সাল 2020 সাল একটা মুদ্রা, তার আগের 5 বছর আগের মুদ্রা, সেখানে বঙ্গবন্ধু ছবি আছে, মূর্তি আছে সেখানে। তাহলে আমরা ওইটা মুদ্রার থেকে যদি আমরা ইতিহাস লিখি, তাহলে ওখানে দেখা যাচ্ছে ওই মুদ্রার ছবিটা কে, এটা তোমাদেরকে আগে জানতে হবে। ওই সময়কার শাসক কে ছিলেন, আসলে ওই যার ছবিটা ওখানে, মূর্তিটা ওখানে দেওয়া আছে, উনি মানে কে বা কি, মানে কিসের জন্য আজকে আমরা তার ওই মুদ্রায় আমরা তাকে দেখতে পাচ্ছি। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে কি যে আমরা কিন্তু সেই প্রতিবেদন বা ইতিহাসটাকে আমরা কিন্তু একটা পূর্ণ আঙ্গিকে বড় করে লিখতে সক্ষম হচ্ছি। তাহলে দেখো, আগের লেখাটাও যেমন গুরুত্বপূর্ণ ছিল, অলিখিতটাও গুরুত্বপূর্ণ। কারণ এই অলিখিতর সময় দেখা যাচ্ছে যে খুব বেশি একটা অন্যরকম হয়তো আবিষ্কৃত তেমন কিছু হয়নি। যাই হোক, এগুলোর মধ্য দিয়ে আমরা সুন্দরভাবে অলিখিত লিখিত উপাদানের মধ্য দিয়ে একটা সুন্দর ইতিহাস রচনা করতে পারি। তো দূর থেকে তোমাদের যতটুকুনি দিতে পেরেছি, কতটুকুনি পেরেছি এটা জানি না, তবে এটা নিজেরা যদি আমরা বারবার যদি এই ক্লাসটা দেখি বা দেখার চেষ্টা করি, বা বর্তমান সময়টাকে মনে রেখে যদি আমরা আমাদের নিজেদের তোমরা শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কথা যদি তোমরা উপলব্ধি করতে পারো, তাহলে এটা আমার মনে হয় একেবারে খারাপ হবে না, এবং এর আলোকে তোমরা পাঠ্যপুস্তক দেখবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বাড়ির কাজ দেব, কিন্তু বাড়ির কাজ আদায় করার কোনো সুযোগ নেই। এটা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে আজকে আমাদেরকে এই বাড়ির কাজগুলো মানে নিজেরা এই কাজগুলো আমাদের করতে হবে, তাহলে ক্লাসটা
ফলপ্রসূ হবে। তো সেক্ষেত্রে আমাদের আমাদের উদ্দীপক, যেহেতু সৃজনশীল প্রশ্ন সেহেতু এখন উদ্দীপক লেখারও একটা দীর্ঘ ব্যাপার। তো আমরা মানে এখানে ইতিহাস কি, ইতিহাসের সন্ধি বিচ্ছেদ কি, সন্ধি বিচ্ছেদ এটা যদি ক নম্বর থাকে, 2 নম্বর উপাদানগুলোর উপাদানগুলির মধ্যে কি আমরা ইতিহাস লিখতে সক্ষম হব? তিন, উপরের আলোচনার ভিত্তিতে আলোচনার আলোকে আজকের পাঠের উপর প্রতিবেদন লিখো। ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ, আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস আমি এখানে শেষ করলাম।